ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন। আমি সানজানার কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে আজকে এরকম হলুদিয়া পাখি হয়ে আসার পেছনে রহস্যটা আসলে কোথায়? রহস্য একটাই যে আজকে তুমি লাল মিয়া হয়ে এসেছিলে। আই মিন তুমি রেড টি শার্ট পরে এসেছিলে, বাট প্রমাণ নাই, তুমি তার কিন্তু কোনো প্রমাণ আচ্ছা, কিন্তু প্রমাণ আমি আমার দর্শকদের দিয়ে দেব। প্রমাণটা আছে এখন। ওকে, সামটাইমস হলুদিয়া পাখি হওয়া ভালো না। কাল পরশু কি ব্রাজিলের খেলা আছে নাকি? না, ব্রাজিলের খেলা অলরেডি ডান হয়ে গেছে এবং ব্রাজিল জিতেও গেছে। ওকে, সব খোঁজ খবর তিনি রাখেন। তবে এই মুহূর্তে আমার একটু আসলে দেশের ক্রিকেটের খোঁজ খবরটা রাখা উচিত, কারণ দেশের ক্রিকেট আঙ্গনটা গরম এবং আমাদের দেশে মূলত যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে ক্রিকেট মাঠের খেলার সঙ্গে সঙ্গে ক্রিকেটের মাঠের বাইরের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা অনেক বেশি হয়। থ্যাঙ্কস যে প্লেয়ারদেরকে একটা বড় ধন্যবাদ দিতে হবে, মাঝখানে ক্রিকেট নিয়ে আলোচনা করার সুযোগটা তারা দিয়েছেন। পাকিস্তানকে পরপর 2টা টেস্ট হারিয়েছেন, কিন্তু চান্ডিকা হাতুরা সিংহে তার ভবিষ্যৎটা আসলে কি হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা সব কিছুই আছে। অন্তত ভারত সফরে বাংলাদেশ দলের কোচ থাকছেন চান্ডিকা হাতুরা সিংহে। কোচের ভাগ্যে কি আছে বিসিবি পরিষ্কার না করলেও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন প্র্যাকটিসে যোগ দিতে ঢাকায় ফিরছেন এই লঙ্কান। আনুষ্ঠানিকভাবে সোমবার থেকে শুরু হচ্ছে ভারত সফরের ক্যাম্প। সেই সফরে ভারতীয় একটি ধর্মীয় সংগঠন ম্যাচ পণ্ড করার হুমকি দিলেও চিন্তিত নয় বিসিবি, দাবি এই পরিচালকের। শনিবার মিরপুরের হোম অফ ক্রিকেট ছিল একেবারেই সরগরম। বিসিবিতে একের পর এক সভা করেছেন প্রেসিডেন্ট ফারুক আহমেদ, আর মাঠে ভারত সফরের জন্য প্রস্তুত হয়েছেন নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজ সৌম্যরা। তবে মূল স্কোয়াড নিয়ে দলের অনুশীলন শুরু হবে সোমবার থেকে। রোববার ঐচ্ছিক সেশনেও আসতে পারেন পাকিস্তান সফরে থাকা বেশ কিছু ক্রিকেটার। ভারত সফরের দল ঘোষণা করা হবে 2-1 দিনের মধ্যেই। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমি শিওর যে দিন 2-1-এর মধ্যে হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো দল দিবে। এদিকে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হবার পর থেকেই গুঞ্জন চাকরি হারাতে যাচ্ছেন হেড কোচ চান্দিকা হাতুরু সিংহে। কিন্তু পাকিস্তানের দলের দুর্দান্ত পারফরমেন্স আর ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদলাতে পারে বোর্ড। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অন্তত ভারত সফরে যাচ্ছেন চান্দিকা তা এক প্রকার নিশ্চিত। ইতিমধ্যেই ভিসা হয়ে গেছে এই লঙ্কানের 2-1 দিনের মধ্যেই আবারও ফিরছেন ঢাকায় অনুশীলনে যোগ দিতে। হেড কোচ আসবেন, এখানেই আসবেন। পাকিস্তান সফরে ভালো পারফরমেন্সের পর ভারত সিরিজে প্রত্যাশা বেড়েছে অনেকটাই। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় প্রত্যাশার পারদটা খুব বেশি উপরে তোলার সুযোগ নেই। কিন্তু জয় পরাজয়ের হিসেব বাদ দিয়েই বিসিবি চায় ধারাবাহিকতা। সবকিছু ঠিক থাকলে 15 সেপ্টেম্বর চেন্নাইয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দেবেন চান্ডিকা হাতুরা সিং ওই কাজটা করেছেন সেটা প্রমাণিত হয়েছে, কিংবা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সুতরাং ফারুক আহমেদ তার ব্যাপারে আমরা জানি যে তিনি ব্যক্তিগত জায়গা থেকে সবসময় হাতুরা সিংহেকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু যখন একটা দায়িত্ব গ্রহণ করেছেন তখন কিন্তু হি হ্যাজ টু বি লজিক্যাল। যে কোনো একটা সিদ্ধান্ত তিনি নিতে যাবেন তাকে ওই লজিক অনুযায়ী চিন্তা করতে হবে। এখন যদি এরকম হয় যে হাতুরা সিংয়ের স্বেচ্ছাচারিতা টিমের এনভায়রনমেন্ট খারাপ করছে, সেটা একটা কারণ দেখাতে পারেন। ওয়েদার টিম জিতছে বা হারছে সেটা ফ্যাক্টর না, কিন্তু এটা যদি লং রান টিমকে ক্ষতি করতে পারে সেটা একটা বিষয়। তবে এটা এমন একটা সময় যেখানে হাতুরা সিংয়ের চুক্তির মেয়াদ আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, গুরুত্বপূর্ণ কিছু সিরিজ রয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে লেট হিম প্লে হিজ রোল। তাকে তার যে চুক্তির যে সময়টুকু আছে সেই সময়টুকু পর্যন্ত, কারণ খুব বেশি দিনের ব্যাপার কিন্তু না, 3-4-5 মাসের ব্যাপার, সেই সময়টুকু হয়তো বা তাকে দেয়া গেলেও যেতে পারে। এখন জানি না, যেটা হয়তো বা আরও অ্যাকুরেটলি বলতে পারতাম যদি টিমের সঙ্গে ইনভলভ থাকতাম, এনভায়রনমেন্ট হাতুরা সিং আসলেই কেমন করে রেখেছেন জানতে পারতাম, তাহলে তো বলা যেত। হবে একটা বিষয় কিন্তু শিওর, সেটা হচ্ছে একজনকে প্রমোট হাতুরা সিংয়ে করেছেন খুব ভালো মতো, যেটা আর কেউ করতেন না, সেটা হচ্ছেন রিশাদ হোসেন, লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ব্যাপারে আরেকটা আপডেট মনে তোমার কাছেও আছে। একদমই তাই। এবার জিম আফ্রো টি10 লিগেও ড্রাফটের আগে সরাসরি রিশাদ হোসেনকে দলে ভেড়ালো হারারে বোলস ফ্র্যাঞ্চাইজি। টি20 বিশ্বকাপে দারুণ বোলিংয়ের সুবাদে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পাচ্ছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তার আগে রোববার ড্রাফট থেকে খেলোয়াড় টানবে দলগুলো। 6টি ফ্র্যাঞ্চাইজি সরাসরি ভিত্তিতে তাদের পছন্দের ক্রিকেটারদের নাম তালিকায় যুক্ত করে নিয়েছে, যেখানে রিশাদ ছাড়াও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট, ইংল্যান্ডের ডেভিড উইলি এবং দাভিদ মালানরাও আছেন সরাসরি ভিত্তিতে। হারারে বোর্ডস রিশাদ হোসেনের সঙ্গে দাসুন শানাকা, জিমি নেশাম, জর্জ মুন্সি, সিহান জয়সুরিয়া এবং কেনাল লুইসকে দলে নিয়েছে। এর আগে বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি20তে ডাক পেয়েছিলেন রিশাদ।
ব্যাপারটা কিন্তু খুবই উল্লেখযোগ্য ব্যাপার যে রিশাদ হোসেন ডাক পেয়েছেন এবং যেটা আমি বলছিলাম যে হাতুরা সিংহেই রিশাদ হোসেনকে প্রমোট করেছেন। দিস ইজ ভেরি ট্রু, কারণ আমাদের দেশের কালচার অনুযায়ী লেগ স্পিনারদেরকে কেউ আসলে অতীতে ওইভাবে প্রমোট করেন নাই। সো এই জায়গাটা ইটস গুড টু সি যে একজন লেগ স্পিনার তিনি সুযোগ পেয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, তাকেও কৃতিত্বের জায়গাটা অবশ্যই দিতে হবে। এবং তার সুযোগটা যেহেতু পেয়েছেন, কাজে লাগিয়েছেন এবং এই ধারাবাহিকতাটা যদি বজায় রাখতে পারেন, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া হবে। আরেকটা আপডেট আছে, আপডেটটা দিয়ে তারপর আবার ফিরছি। সেই আপডেটটা হচ্ছে ইন্ডিয়ার এগেইনস্টে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ভিন্ন রূপে দেখা যেতে পারে তামিম ইকবাল খানকে, তবে মাঠে না, কমেন্টেটর হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন সিরিজে। সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের, চূড়ান্ত না হলেও সেই পথে এগিয়ে যাচ্ছে সবকিছু। ভারতের মাটিতে সাকিব আল হাসানরা যখন ব্যাট বলে লড়াই করবেন, তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যেতে পারে তামিমকে। অবশ্য কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ ও 3টি টি-20 খেলতে আগামী সপ্তাহে দেশ ছাড়বে টাইগাররা। হাঙরের আক্রমণে পা হারানোর 16 মাস পর রৌপ্য জিতে জীবনের নতুন গল্প লিখেছেন মার্কিন সাঁতারু আলি ট্রুইট। 2023-এর মেতে আটলান্টিক মহাসাগরের শার্ক অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি। 3টি বড় অপারেশনের পর ট্রুইটকে বাঁচাতে তার বাঁ পা কেটে ফেলেন চিকিৎসকরা। সেই ট্রমা থেকে ঘুরে দাঁড়িয়ে প্যারিস প্যারা অলিম্পিকে গড়লেন নতুন ইতিহাস। জীবন অপ্রত্যাশিত, জীবন রহস্যময়, জীবন প্রতিবন্ধকতা পেরিয়ে নতুন করে ফিরে আসার নাম। আর এক জীবনের সবগুলো উপমা যেন মিলে যায় মার্কিন সাঁতারু আলি ট্রুইটের সাথে। প্যারিস প্যারালিম্পিকের সিলভার মেডেল হাতে নিয়ে যে মিষ্টি হাসিটা দেখছেন, তার আড়ালে লুকিয়ে আছে ভীষণ রকমের ট্রমাটাইজড হওয়ার মতো এক গল্প। হিংস্র হাঙরের কামড়ে পা হারানোর 16 মাস পর আমেরিকান রেকর্ড গড়ে নারীদের 400 মিটার ফ্রি স্টাইলে রৌপ্য জয়। পানিতে ঘটে যাওয়া জীবনের ট্র্যাজেডিকে মুছে ফেলে সেই পানিতেই লিখলেন ভয়কে জয় করার নতুন গল্প। এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। আমি ভাগ্যবান যে এমন একটি শক্তিশালী সমর্থন শক্তি পেয়েছি আমার চারপাশে। যখন আপনি মৃত্যুর মুখোমুখি হন এবং জীবনের দ্বিতীয় সুযোগের মূল্য উপলব্ধি করেন, তখন সেটির সর্বোচ্চ ব্যবহার করতে চাইবেন আপনি। 2023-এর মে তুর্কস্ক ও কাইকোসের উপকূলে আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটার সময় শার্ক অ্যাটাকের শিকার হন আলি ট্রুইট। জীবন বাঁচাতে হাঙরের সঙ্গে লড়াই করে 70 মিটার সাঁতরে একটি নৌকায় পৌঁছাতে সক্ষম হন আলি। দ্রুতই এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আলীকে বাঁচাতে 3টি বড় অপারেশনের পর শেষমেশ তার বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। ভয়ানক সেই স্মৃতি দুঃস্বপ্নের মতো এখনও কি তাড়া করে আলি ট্রুইটকে? এটি ছিল একটি ভয়ঙ্কর দিন, একটি ভয়াবহ স্মৃতি, কিন্তু আমি বেঁচে আছি, আমি এখানে আছি এবং আমি জীবনের এই সুযোগটিকে কাজে লাগাতে চাই। প্রত্যেক দিনই আমি নতুন কিছু শিখি যা সেই আক্রমণের স্মৃতিকে ফিরিয়ে আনে। আমি ভেবেছিলাম আমার ভয় কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আমি বুঝতে পেরেছি এই যাত্রাটি সহজ নয়। তবে আমি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছি এবং জলে থাকা নিয়ে অনেকটা ভালো অনুভব করছি। ট্রুইট তার পুরনো কোচ জেমস ব্যারনের সঙ্গে ফের যুক্ত হন সেপ্টেম্বর 2023-এ। 1 মাস পরই অংশ নেন প্রথম প্যারাস্পোর্ট প্রতিযোগিতায়। এরপর প্যারিস অলিম্পিকের রৌপ্য জয়ের গল্প। লা ডিফেন্স অ্যারেনায় এই বিশেষ মুহূর্তে ট্রুইটের সঙ্গে ছিলেন কঠিন সময়ের 2 বন্ধু সোফি ও হান্না। সোফি, যিনি ট্রুইটের পায়ে টুর্নিকিট বেঁধে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন, এবং হান্না হলেন সেই প্রথম চিকিৎসক যিনি নতুন জীবন দিয়েছিলেন আলি ট্রুইটকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে 8 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচ জিতে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল। সেই জয়ের ধারা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় জামাল তোপুরা। সেই লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাল সবুজধারীরা। জয়ের বিকল্প দেখছেন না দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে শঙ্কা জেগেছে প্রথম ম্যাচে চোটে পড়া রাকিব হোসেনের খেলা নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। আগামী বছরই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা থাকায় এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে, কারণ ভুটানকে হারালে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য
ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো। ম্যাচ শুরুর 13 সেকেন্ডের মধ্যে ফ্রান্সের বাহালি কারকোলার রেকর্ড করা গোল নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দ্রুততম গোল হজমের পর ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা বলছেন তিনি ঠিকঠাক গ্লাভসও ঠিক করতে পারেননি। নিজেদের ভুলে এমন লজ্জার রেকর্ডের মুখে পড়তে হলো ইটালিকে। যদিও শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের 13 সেকেন্ডেই গোল শুনতে অবাক মনে হলেও এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে দুই ইউরোপিয়ান পরাশক্তি ইতালি ও ফ্রান্সের ম্যাচে। গ্যালারির দর্শক ঠিকঠাক বসার আগেই বল ঠিকই খুঁজে নেয় জালের ঠিকানা। শুরুর বাঁশি বাজানোর পর নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন ইতালির গোলরক্ষক দোনারুমা। ঠিকমতো গ্লাভস পরার আগেই ফ্রান্সের আক্রমণ। বারকোলা তেড়ে আসতে থাকেন দোনারুমার দিকে। অবস্থা বেগতিক দেখে হন্তদন্ত হয়ে গ্লাভস ঠিক করতে করতেই দলকে বাঁচাতে এগিয়ে যান ইতালির গোলরক্ষক। কিন্তু বারকোলার সামনে অসহায় আত্মসমর্পণ দোনারুমার। ঐতিহাসিক সেই গোল হজমের পর ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানান ম্যাচজয়ী অধিনায়ক। আমি তো প্রস্তুতি ছিলাম, গ্লাভসও তখন ঠিকঠাক পড়তে পারিনি। আমরা খুব একটা চটপটেও হতে পারিনি তখন। বল তো আমাদেরই ছিল, আরও একটু সময় ধরে রাখতে পারতাম। যদিও শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দোনারুমার ইতালি। এমন জয়ের পেছনে দলের হার না মানা মানসিকতাকেই মূল মন্ত্র হিসেবে দেখছেন ইতালির কোচ স্পালেত্তি। তারুণ্য নির্ভর দল নিয়ে এগিয়ে যেতে চান সামনের দিকে। ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময়ে তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত, দলের ভালো পারফরমেন্স দেখে স্বস্তি ফিরে এসেছে। আমরা সৌভাগ্যবান যে তরুণ কিছু ফুটবলারকে পেয়েছি যারা নিজেদের প্রমাণ করতে মরিয়া। এখন আমরা এই পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের ইতিহাসে দ্রুততম গোলদাতার তকমাটা এখন বাহলি বারকোলার নামের পাশেই। সেই সাথে ইতালিরও একটি সবচেয়ে কম সময়ে গোল হজমের রেকর্ড। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহিন সহ 2001 থেকে 2008 সাল পর্যন্ত বিসিবি পরিচালনা পরিষদের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা। সৌজন্য সাক্ষাৎ বলা হলেও 2025 সালের বিসিবিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন তারা। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেন একদল সংগঠক। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম ছাড়া এই ব্যক্তিদের বর্তমান প্রজন্মের অধিকাংশ লোকেরই চেনার কথা নয়। মূলত 2001 থেকে 2007-08 সাল পর্যন্ত বিসিবির পরিচালনা পরিষদের সাথে যুক্ত ছিলেন এনারা। তখন বিসিবিতে পরিচালক পদ ছিল না। এই যেমন শাহ নুরুল কবির শাহিন, তিনি বিসিবির সাবেক সহসভাপতি, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার। তিনি ছাড়াও তার সময়কার আরও অনেক কর্মকর্তা ছিলেন ফারুক আহমেদের সভাতে। এই ক্রিকেটের মায় আমরা কতদিন ত্যাগ করতে পারবো না। এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন বিসিবিতে এই সংগঠকরা? সৌজন্য সাক্ষাতের কথা বলা হলেও মূলত 2025 সালে হতে যাওয়া ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এই সংগঠকদের মূল চাওয়া। প্রয়োজনে গঠনতন্ত্রে পরিবর্তন আনার দাবিও করেছেন তারা। বোর্ডের আমরা চাই যত তাড়াতাড়ি দ্রুত সংস্কার করে একটা ইলেকশনের ব্যবস্থা করা এবং ইলেকশন ফ্রি ফেয়ার যেভাবে হয় সেভাবে ব্যবস্থা করা। এবং পরিচালকরা অনেকেই পদত্যাগ করতেছেন, সেটা অ্যাজ পার কনস্টিটিউশন, বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী হবে। এই কনস্টিটিউশন কতটুক গ্রহণযোগ্য না, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। বর্তমান পরিচালনা পরিষদের বেশ কিছু পদই ইতিমধ্যে শূন্য হয়েছে। আসছে সময়ে আরও বেশ কিছু পদ খালি হবে। বর্তমান কমিটি সেই পদগুলো কিভাবে পূরণ করবে সেটিও জানতে চান তারা। পরিকল্পনা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করারও। এগুলো নিয়ে আমরা খুব সহসাই আমরা আশা করি যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা ওনার সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট আশা করব এবং আমরা আমাদের এই জেলা থেকে শুরু করে বিভাগ থেকে শুরু করে এবং ঢাকার ক্লাব লেভেল সমস্ত পর্যায়ে আমরা কীভাবে করলে ভালো হবে আমাদের পরামর্শ আমরা দিব, তারপর ওনারা যেটা ভালো মনে করেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।